অতিবৃষ্টিতে বান্দরবান কক্সবাজার দক্ষিণ চট্টগ্রামে ভোগান্তি চরমে। পাহাড়ি ঢলে সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির শঙ্কা। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 25টি গ্রাম প্লাবিত। যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন পাবনার বেড়া উপজেলার নানা স্থাপনা। হুমকির মুখে বিদ্যুতের সাব স্টেশন এবং শিক্ষা প্রতিষ্ঠান। স্থায়ীভাবে নদী শাসনের দাবি। স্থানীয় নির্বাচন দিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ আওয়ামী লীগ সমর্থকদের। বিরোধিতা বিএনপির বিচারিক প্রক্রিয়ায় আনার দাবি জামায়াত এনসিপির। অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই কুষ্টিয়ার হিসনা সাগরখালী নদীতে চলছে পুনর্খনন কাজ। দখলদারদের রক্ষার অভিযোগ স্থানীয়দের। খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রওশন। চট্টগ্রামে পানিবন্দী রাউজান, বাঁশখালী সহ 5 উপজেলার 4 লাখ বাসিন্দা খাবার এবং বিশুদ্ধ পানির অভাবে বিপাকে পড়েছেন তারা। এদিকে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে বাঁশখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, যারা পানিবন্দী অবস্থায় রয়েছেন তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সহায়তার পদক্ষেপ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। রোশন, মূলত পানিবন্দী চট্টগ্রামের প্রায় 4 লাখ মানুষ প্রশাসনের হিসেবে, বিশেষ করে সাতকানিয়া, বাঁশখালী, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, সীতাকুণ্ড এসব এলাকায়। তবে সবচেয়ে বেশি খারাপ অবস্থা আমরা দেখছি সাতকানিয়া এবং যে বাঁশখালী উপকূল এবং রাউজানের কয়েকটি উপজেলার। এর মধ্যে বাঁশখালী এবং সাতকানিয়ার যে উপজেলাগুলো নদী কিংবা বঙ্গোপসাগরের তীরবর্তী, সেখানে কিন্তু বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি এই 5 দিনেও। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি বাঁশখালীর গুণগড়ি এলাকা এবং এইখানকার খানখানাবাদ, গুণগড়ি, কাথারিয়া সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি বেশ ভয়াবহ আকার ধারণ করেছে বলা যায়। এবং আপনি যেটি দেখতে পাচ্ছেন এটি আসলে একটি সড়ক যেটি হাঁটু এবং কোমর সমান পানিতে ডুবেছে। আশেপাশের যেই এলাকাগুলো রয়েছে এবং বঙ্গোপসাগর নিকটবর্তী যে এলাকাগুলো, সেখানে একেবারে টিনের চাল পর্যন্ত পানি এবং আশেপাশের যে খাল, বিল, নদ, নদী সব পানি আসলে উপচে এখন লোকালয়ে ঢুকে পড়ছে। বিশেষ করে পাহাড়ি ঢল, বান্দরবানের কিংবা উঁচু পাহাড়ি অঞ্চল থেকে যেই সাঙ্গু কিংবা মাতামুহুরী নদী হয়ে যে পানিগুলো ঢুকছে সেগুলো কিন্তু এই সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া উপজেলা হয়েই বঙ্গোপসাগরে যাচ্ছে। সে কারণে এদিকে কিন্তু পানির পরিমাণ আরও খানিকটা দিনে দিনে বাড়ছে। আর এইখানে যেই সহায়তা কিংবা বিভিন্ন স্বেচ্ছাসেবী বা সরকারি যেই ত্রাণ সহায়তা সেটি পৌঁছেনি বলে এখানকার মানুষজন অভিযোগ করছেন এবং তারা বলছেন গত 4 দিন ধরে তাদের রান্নাবান্না বন্ধ, তাদের আসবাবপত্র নষ্ট হয়েছে এবং তারা তাদের সহায় সম্বল যতটুকু আছে সবগুলো নিয়ে উঁচু কোনো জায়গায় তারা আসলে অবস্থান করছেন কিংবা কোনো বাড়ির ছাদে কিংবা আশ্রয় কেন্দ্রে গিয়ে তাদেরকে অবস্থান নিতে হচ্ছে। তবে এই মুহূর্তে ত্রাণ সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন। আজকে বাঁশখালীর এই উপকূলে এবং সাতকানিয়ার উপকূলে জামায়াতের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি সকালে এসেছিলেন, কিছু ত্রাণ সরবরাহ তিনি করেছেন এই অঞ্চলের মানুষদের মধ্যে এবং তিনি সরকারের কাছে দ্রুত যাতে এই বন্যা দুর্গত এলাকায় মানুষের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ সহায়তা দেওয়া হয় সেই দাবি তিনি করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সরকারি যে ত্রাণ সহায়তা সেটি প্রায় 20 লক্ষ টাকা প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি 200 মেট্রিক টন খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে এবং উপজেলার যারা কর্মকর্তারা দায়িত্বে আছেন তারা কিন্তু চেষ্টা করছেন ত্রাণ সরবরাহ নিশ্চিত করার। তবে এখানে যে বন্যা দুর্গত যে এলাকাগুলো, এখানে আসলে নৌযান ছাড়া কিংবা অন্য ধরনের স্পিডবোট বা এই ধরনের নৌযান ছাড়া ত্রাণ সরবরাহ শতভাগ নিশ্চিত করা খুব একটা সম্ভব নয়। তবে এখানকার মানুষ কিন্তু একেবারে দুর্বিষহ জীবনযাপন করছে এবং একেবারে বিদ্যুৎ নেই, খাবার পানি নেই, সুপেয় পানি সংকট, রান্নার সংকট, সব মিলিয়ে আসলে তারা দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। পানিবন্দী মানুষের দুর্ভোগের খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ।
এদিকে সকালে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বন্যার্ত এবং পাহাড় ধসে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা দ্রুতই বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বানও জানান জামায়াতের আমির। ছাড়াও আমাদের পক্ষ থেকে আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো। বিশেষ করে নিহত পরিবারগুলোর পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি সেটা আমরা চিন্তা করছি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায়ও যতটুকু পারি আমাদের পক্ষ থেকে দলীয় অবস্থান থেকে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সংশ্লিষ্ট সকল সংগঠনকে আমরা নির্দেশ দিয়েছি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত বান্দরবানের জনজীবন, সেই সাথে স্থবির হয়ে পড়েছে পর্যটন শিল্প। দুর্গম এলাকায় নৌ চলাচল বিপজ্জনক হওয়ায় পর্যটকদের জানমাল রক্ষায় আগামী 12 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র। এরই মধ্যে বান্দরবান ছাড়তে শুরু করেছে অনেক পর্যটকরা এবং অনেকে আবার বাতিলও করেছে আগাম বুকিং। রিজভী রাহাতের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। প্রতিবছর বর্ষা মৌসুমে পর্যটকের ভিড়ে মুখর থাকে পর্যটন নগরী বান্দরবান। বর্ষায় প্রচুর পর্যটকের আগমন ঘটে এ জেলায়, কিন্তু গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধস ও বন্যার আশঙ্কা দেখা দেয় পর্যটক ও জানমালের নিরাপত্তার স্বার্থে 12 জুলাই পর্যন্ত জেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর থেকে একদিকে যেমন পর্যটকের সমাগম বন্ধ হয়েছে, অন্যদিকে একের পর এক বুকিং বাতিল করছেন পর্যটকরা। এছাড়াও সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় থানচি উপজেলার রেমাক্রি, নাফাখুম সহ আশেপাশের পর্যটন কেন্দ্রে আটকা পড়েছে শতাধিক পর্যটক। তাদের উদ্ধারে কাজ করছে থানচি উপজেলা প্রশাসন। এদিকে বর্ষার মৌসুমে পর্যটক না থাকায় শুধু হোটেল মোটেল নয়, ক্ষতির মুখে পড়েছেন পরিবহন, রেস্টুরেন্ট, গাইড ও ক্ষুদ্র ব্যবসায়ী সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে আবহাওয়ার উন্নতি হলে পরিস্থিতি স্বাভাবিক হবে এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। হঠাৎ করে 3 দিন নিষেধাজ্ঞা দেওয়াতে আমাদের হোটেল রিসোর্টগুলোতে অনেক বুকিং ক্যান্সেল হয়েছে। এর মধ্যে কোনো গেস্ট আপনার রিশিডিউল করে নাই, ওনারা সরাসরি আমাদের অগ্রিম টাকা ফেরত নেওয়া শুরু করেছেন, যার কারণে আমরা এখন বেকার সময় পার করছি আর আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। নাফাকুমে আসে হচ্ছে আপনার ওই 10 জন আমাদের গাইড, নিবন্ধিত গাইড, আর হচ্ছে আপনার ওই 69 জন হচ্ছে আমাদের নিবন্ধিত গাইডের আন্ডারেই পর্যটক আটকে আছে যারা। আর জিন্নাপাড়ার ওই সাইডে আসে হচ্ছে আপনার 3 জন গাইড আর হচ্ছে 18 জন পর্যটক। এদিকে দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। 7 উপজেলায় 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে এবং সেখানে সার্বিক সহযোগিতার ব্যবস্থাও আছে। এখন পর্যন্ত কোথাও দুর্ঘটনা এরকম কিছু হয়নি। 2-1টা জায়গায় পাহাড় ধসের রাস্তা বন্ধ হয়েছে এবং সারা রাত কাজ করে সেটা আমরা ঠিক করে দিয়েছি। সেনাবাহিনী আমাদের সাথে কাজ করছে, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও কাজ করছে। প্রকৃতির বৈরী রূপে আপাতত থমকে গেছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন জেলা বান্দরবান। এখন ব্যবসায়ীদের একমাত্র প্রত্যাশা আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে আবারও প্রাণ ফিরে পাবে পাহাড়ের পর্যটন শিল্প। এখন বান্দরবান। মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে কক্সবাজারে বিভিন্ন এলাকায় বেড়েছে জলাবদ্ধতা এবং পাহাড় ধস। নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। 6 দিনে জেলায় মোট 648 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাঙামাটিতেও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জেলার 7 উপজেলায় এরই মধ্যে ছোট বড় 104টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বৃষ্টি আর উজানের ঢলে কাপ্তাই হ্রদ তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে। এদিকে বান্দরবানেও 7 উপজেলায় 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। শুধুমাত্র বান্দরবান পৌরসভার 19টি আশ্রয় কেন্দ্রে এখনও পর্যন্ত 5000 মানুষ আশ্রয় নিয়েছেন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ, রাঙামাটিতে আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল এবং বান্দরবানের থেকে যুক্ত হয়েছেন রিজভী রাহাত। শুরুতেই মোর্শেদ, আপনার কাছে জানতে চাই, যেহেতু পাহাড় ধসের ঘটনা বাড়ছে, সেক্ষেত্রে আসলে সেসব জায়গাগুলো থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে কিনা?
রওশন, কক্সবাজারে যে পাহাড় ধসের ঘটনা ঘটছে সেসব এলাকা থেকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষদের সরিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি প্রশাসন থেকে গেল 4-5 দিন ধরে তারা নানাভাবে সচেতন করার চেষ্টা করছেন, সতর্ক করার চেষ্টা করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা নানাভাবে সচেতন করার চেষ্টা করছেন পাহাড়ি এলাকা এবং পাহাড়ের আশেপাশে যারা বসবাস করেন। আমরা এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছি। কক্সবাজারে কিছুক্ষণ আগে রোদের দেখা মিলে মেঘসের রোদের দেখা মিললেও আবারও পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং উত্তাল কক্সবাজার সমুদ্র 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। যদি উপজেলার পরিস্থিতি যদি বলতে হয়, কক্সবাজারে 10টি জেলার মধ্যে বিভিন্ন 10টি উপজেলার মধ্যে বিভিন্ন ইউনিয়ন প্লাবিত হয়েছে, বিশেষ করে 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। সেখানে লাখো মানুষ পানিবন্দী, আমরা এমনটি জানতে পেরেছি। সেখানে খাবার নেই, চুলা জ্বলছে না, মানুষ একেবারে দুর্ভোগে আছে এবং তারা সহায়তার আহ্বান জানিয়েছেন এবং জেলা প্রশাসন সূত্রে জানিয়েছেন তারা 648টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগ মোকাবেলায় এবং যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় তারা বিশেষ একটি কন্ট্রোল রুম চালু করেছে। সেক্ষেত্রে জেলা প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, আমরা এমনটি জানতে পেরেছি। এবং কক্সবাজারের যে পাহাড়ি এলাকা রয়েছে সেখানে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে, যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে 11 জুলাই পর্যন্ত, অর্থাৎ আরও 2 দিন পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কক্সবাজারের যে আশেপাশের পাহাড়ি এলাকা রয়েছে তাদেরকে যে পাদদেশে বসবাস করছেন তাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। এবং যদি কক্সবাজার সমুদ্র সৈকতের পরিস্থিতি যদি বলতে হয়, কক্সবাজার সমুদ্র খুবই উত্তাল, লাল পতাকা টাঙানো হয়েছে এবং পর্যটকদের সতর্ক করার চেষ্টা করছেন লাইফগার্ডরা, যেহেতু সমুদ্র উত্তাল রয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার উপকূলে যে হাজার হাজার জেলেরা আছেন তাদেরকে সমুদ্রে না যেতে মানা করছেন আবহাওয়া অধিদপ্তর থেকে, সেটি আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের সার্বিক পরিস্থিতি। এবং সমুদ্র সৈকত উত্তাল রয়েছে এবং কক্সবাজারের বন্যা পরিস্থিতি যদি বলতে হয়, কক্সবাজারের উপজেলার যে 10টি ইউনিয়নের 35টি গ্রাম প্লাবিত হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি এবং বেশিরভাগ গ্রামে পানি প্লাবিত হয়েছে। বিশেষ করে পেকুয়াতে বেশি মাতামহুরী নদী ভাঙন হয়ে সেখানে বেশি বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে এমনটি আমরা জানতে পেরেছি। রোশন, এই ছিল সর্বশেষ। আমরা মাটির খবর জানতে চাই। জুয়েল, আশ্রয় কেন্দ্রগুলোতে এখন কতজন মানুষ অবস্থান করছে, বিস্তারিত জানাবেন। দেখুন, রাঙামাটিতে গত শনিবার বিকাল থেকে যখন বৃষ্টিপাত শুরু হয় সেভাবে আসলে বৃষ্টিপাত না হওয়ায় মানুষজন আশ্রয় কেন্দ্রগুলোতে জানে, কিন্তু 7 এবং 8 তারিখে যখন এক নাগারে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়, অতি বর্ষণের যে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছিল, তখনই আসলে প্রশাসন থেকে, উপজেলা প্রশাসন থেকে, জেলা প্রশাসন থেকে ব্যাপকভাবে মাইকিং প্রচারণা করা হয় যেন নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে তারা চলে যান। বলে রাখি, রাঙামাটি জেলায় যে 8টি উপজেলা এবং 2টি পৌরসভা রয়েছে, সেখানে এরই মধ্যে 37টি আশ্রয় কেন্দ্রে 4392 জন মানুষ আশ্রয় নিয়েছেন। বলে রাখি, এর মধ্যে সবচেয়ে বেশি মানুষজন রয়েছেন রাঙামাটি যে কাপ্তাই তীরবর্তী উপজেলা বাঘাইছড়িতে, সেখানে 16টি আশ্রয় কেন্দ্রে এর মধ্যে 2,248 জন মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। বলে রাখি, এই যে বৃষ্টিপাত শুরু হওয়ার পরে মাইকিং প্রচারণা করার পরে অনেকেই আমরা দেখেছি সেখানে আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে অনীহা প্রকাশ করেছেন। কারণ হিসেবে তারা বলছিলেন যে তাদের ঘর বাড়ি, আসবাবপত্র এবং অন্যান্য যে জিনিসপত্র রয়েছে, গবাদি পশু রয়েছে, সেগুলো চুরি হওয়ার আশঙ্কা রয়েছে, যার কারণে তারা যেতে চাইছিলেন না। কিন্তু প্রশাসন থেকে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। এর মধ্যেই রাঙামাটির যে পানি ছাড়া যে উপজেলাগুলো রয়েছে সেখানে আশ্রয় কেন্দ্রে এর মধ্যে কিছু সংখ্যক মানুষজন আশ্রয় নিয়েছেন। তবে রাঙামাটি যে বাঘাইছড়ি, সেখানে আপনি জানেন যে অতি বর্ষণের ফলে উজান থেকে নেমে আসার ঢলে সেই কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে থাকে। এরই মধ্যে বাঘাইছড়ির যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, বেশ কিছু গ্রাম সেখানে প্লাবিত হয়েছে, যেখানে 16টি যে আশ্রয় কেন্দ্র সেখানে যে মানুষজন উঠেছেন, সেখানে রাস্তাঘাট যোগাযোগ বলা চলে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষজন অন্তত 7,000 পরিবারের 20,000 মানুষজন সেখানে পানিবন্দী বলে আমরা সেখানকার মানুষজনের কাছে জানতে পেরেছি। তবে উপজেলা প্রশাসন থেকে 129টি পরিবার পানিবন্দী তথ্য দিয়েছেন।
বলে রাখি এরই মধ্যে প্রবল বর্ষণের কারণে রাঙ্গামাটির সঙ্গে খাগড়াছড়ির যোগাযোগ সেখানে গতকাল পর্যন্ত বিচ্ছিন্ন ছিল। মালছড়ি এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় একই সঙ্গে সাজেকের সঙ্গে দিঘিনালা যে সড়ক যোগাযোগ সেখানে 3টি স্থানে পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি সাজেকের যেখানে 6 শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন তারাও আজকে সকালে আসলে গন্তব্যে ফিরে গেছেন। সব মিলিয়ে এই পরিস্থিতি আসলে উত্তরণ শুধুমাত্র প্রাকৃতিকভাবে বৃষ্টিপাত বন্ধ হলেই সম্ভব। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আর রিজভি, বান্দরবানে বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত সড়ক কি আবার পুনরায় চালু করা সম্ভব হয়েছে কিনা, সেখানকার কি পরিস্থিতি দেখছেন? টানা 6 দিনের মতোই কিন্তু কখনো ভারী, কখনো মাঝারি, কখনো হালকা বৃষ্টিপাত বান্দরবান জেলায় অব্যাহত রয়েছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু কিছুটা বৃষ্টি থেমে থেমে পড়ছে, যার কারণে মানুষ কিছুটা স্বস্তি প্রকাশ করছে। আমরা দেখেছি গতকাল যে পানির নদী সাঙ্গু এবং মাতামুহুরীতে নদীর পানির সীমা ছিল তা কিছুটা কয়েক ফুট পানি কমেছে। তো মানুষ এখন পর্যন্ত জনদুর্ভোগে পড়েছে। বিশেষ করে বান্দরবান জেলা শহরের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, আর্মিপাড়া, শেরেবাংলানগর, বালাঘাটা, হাফেজগঞ্জ, এইসব এলাকার মানুষটা কিন্তু এখন দুর্ভোগে দিন কাটাচ্ছে। তাদের অনেকের বাসায় বিদ্যুৎ নেই, আবার নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু মোবাইল নেট অফ রয়েছে, যার কারণে মানুষ এখন এক প্রকার জনদুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে 220টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেসব আশ্রয়কেন্দ্রে কিন্তু প্রায় শুধু বান্দরবান শহরে 5000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে শুকনো খাবার, খিচুড়ি এবং ত্রাণ সামগ্রী কিন্তু বিতরণ করছেন। আমরা দেখেছি সকাল এখানে নিরাপদ পানির একটি ব্যবস্থা করেছে জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ। জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ থেকে কিন্তু তো যেসব এলাকায় বন্য দুর্গত এলাকার মানুষদেরকে কিন্তু বিশুদ্ধ পানি বিতরণ করছেন। আজকে টানা দ্বিতীয় দিনের মতো তারা কাজটি করে যাচ্ছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানের সাঙ্গু নদী এবং মাতামুহুরী নদীর পানি কিছুটা কমেছে বলে আমরা দেখতে পেয়েছি, বা আমরা মানুষ থেকে আমরা জানতে পেরেছি। তো একটি বিষয় জানিয়ে রাখি, আমরা দেখতে পেয়েছি নদী অঞ্চলে যেসব ঘরগুলো রয়েছে সেসব এখনও পানি তাদের ঘরের মধ্যে রয়েছে। তো প্রায় এখন যদি আমরা বলে রাখি, বান্দরবান জেলায় 60টি উপজেলায় কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। তো থেমে থেমে যে বৃষ্টিটি পড়ছে, যার কারণে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন তারা কিন্তু এখনো ঝুঁকির মধ্যে রয়েছেন। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার অনুরোধ করা হচ্ছে, যারা ঝুঁকিপূর্ণ এই পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু জেলা প্রশাসন বারবার থেকে কিন্তু মাইকিং চলে তাদেরকে অনুরোধ জানিয়েছেন। তো আমরা সকালে জেলা প্রশাসক সানিউল ফেরদৌসের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন বিতরণ করবেন। তো এখানে যে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি রাস্তা সংস্কারের জন্য তারা কাজ করছেন, যেসব পাহাড় ধসে রাস্তায় পড়ছে সেসব জায়গায় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি কাজ করছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতি ও পাহাড় ধস নিয়ে বান্দরবানের সবশেষ তথ্য। আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে বান্দরবান, রাঙ্গামাটি এবং কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। হবিগঞ্জ সদরের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 30,000-এরও বেশি মানুষ। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজল। ভেঙে যাওয়া যে বাঁধ, তা মেরামতের কাজ শুরু হয়েছে কিনা, আর ক্ষয়ক্ষতি কেমন হয়েছে বিস্তারিত জানাবেন। মূলত গতকাল রাত 8টার দিকে খোয়াই নদীর যে চরহামো এলাকা, সেখানকার কালীগঞ্জ এলাকা সেটির নাম, এইখানে বাঁধটি ভেঙে যায়। এরপর থেকে আসলে পানি ঢুকতে শুরু করে এবং এখন পর্যন্ত প্রায় 20 থেকে 25টি গ্রামের মতো তলিয়ে গেছে। সব গ্রামের যে বাসিন্দারা তারা আসলে সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে তাদের শিশু বা বয়স্ক যারা রয়েছেন তাদেরকে নিয়ে বেকায়দায় পড়েছেন। দর্শক, মৌলভীবাজারেও বেড়েছে মনু নদীর পানি। এ বিষয়ে বিস্তারিত জানা আমাদের সাথে যুক্ত হয়েছেন মৌলভীবাজার থেকে সহকর্মী এম.এ. হামিদ। মৌলভীবাজারে কোনো বেড়িবাঁধ ভেঙেছে কিনা, সেখানকার কেমন পরিস্থিতি দেখছেন এখন, বিস্তারিত জানাবেন।
মৌলভীবাজারে গত কয়েকদিন থেকেই কিন্তু গত 3 দিন থেকেই বৃষ্টির পরিমাণ অব্যাহত রয়েছে এবং বৃষ্টির পরিমাণ অব্যাহত এবং উজান থেকে নেমে আসা দলের কারণে গত পরশুদিন দলাই নদীতে একটি ভাঙন দেখা দিয়েছিল মোকাবিল এলাকায় এবং তার পার্শ্ববর্তী জসিম ব্রিকফিল্ড এলাকায় দুটি ভাঙন দেখা দেয়। এতে করে সেখানকার 10,000-এর বেশি মানুষ পানি বন্দী হয়ে পড়ে এবং গতকাল সন্ধ্যার দিকে মৌলভীবাজারের রাজনগরের উজিরপুর এলাকায় একটি নদী ভাঙন সৃষ্টি হয় মনু নদীতে এবং সেখানে প্রায় 1.5 থেকে 200 ফিটের একটা ভাঙন দেখা দেয় এবং এতে করে প্রায় 5 থেকে 7,000 মানুষ পানিবন্দী হয়ে পড়ে। আজকে সকালে সেখানে একটি ভাঙনের সৃষ্টি হয়েছে এবং সব মিলিয়ে বলা যায় মৌলভীবাজারে এই মুহূর্তে প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আমি কথা বলি প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদের সাথে, তিনি জানিয়েছেন উজানে যদি বৃষ্টি অব্যাহত না থাকে সেক্ষেত্রে হয়তো বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এই মুহূর্তে মনু নদীর পানি মনু ব্রিজ এলাকায় 15 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত, চাঁদনীঘাট এলাকায় 80 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে রয়েছে। আমি কথা বলেছিলাম কৃষি অধিদপ্তরের উপপরিচালক জালাল উদ্দিনের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে পর্যন্ত জেলায় 38,530 হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে এবং দুঃখের খবর হচ্ছে যে আজকে সকালে রাজনগরের একটি এলাকায় পানির তুড়ে ভেসে গিয়ে আশরাফ আলী 65 নামে একজন লোক মারা গিয়েছেন। এখন পর্যন্ত সরকারিভাবে তেমন একটি ত্রাণ জেলা প্রশাসক অফিস থেকে জানানো হয়েছে 16টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত 30 থেকে 35 জন লোক আশ্রয় নিয়েছেন এবং তারা বলছেন যে বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হয়েছে এবং সেখান থেকে পানিগুলো রয়েছে তাদের এবং অন্যান্য এলাকায় কথা যদি বলি ইসলামপুর এলাকায় বিএনপির সভাপতির ত্রাণ বিতরণ করা হয়েছে এবং লোকজন অভিযোগ করে বলছেন যে এলাকায় পানি বন্দী হয়েছেন মানুষ এবং যেখান থেকে বাঁধ ভেঙে গেছে তার মূল কারণ হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন এবং অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর যে বাঁধগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ধসে পড়েছে এবং বিশেষ করে ইসলামপুর এলাকার কথা যদি বলি সেক্ষেত্রে যেখানে ভাঙন সৃষ্টি হয়েছে জসিম ব্রিকফিল্ডে তারা মাটি কেটে নিয়ে ব্রিকফিল্ডে ব্যবহার করছিল এবং সেখানে ব্যবহার করার কারণে এই এলাকা দিয়ে কিন্তু নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। অপরদিকে উজিরপুর এলাকার যে আশপাশ এলাকা রয়েছে সেখানেও কিন্তু নদী ভাঙনের সৃষ্টির মূল কারণ হচ্ছে অবৈধভাবে বা অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা। লোকজন বলছেন এগুলো যদি বন্ধ করা যায় তাহলে হঠাৎ করে বন্যার সৃষ্টি হবে না এবং এতে করে তাদের জানমাল হবে না। আমি এখানে দাঁড়িয়ে আছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে হঠাৎ করে গতকাল বিকেলে পানি আসার কারণে এখানে তাদের 5 থেকে 10 লাখ টাকার ক্ষতি হয়েছে, বিশেষ করে সিমেন্ট, রড, সার বা অন্যান্য গ্রসারি সামগ্রী দিয়েছে। এখন পর্যন্ত উভয় পাশেই, আমি যেখানে দাঁড়িয়েছি উভয় পাশে যে গ্রামগুলো রয়েছে সেগুলোর প্রতিটি ঘরের মধ্যে 3 থেকে 3.5 ফুট, কোথাও 4 ফুট পানি রয়েছে এবং লোকজন খুবই সমস্যার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। তারা বলছেন যে সরকার যদি এগিয়ে না আসে তাহলে হয়তো তাদেরকে উপসী থাকতে হবে। এই ছিল আমার কাছে, এছাড়াও সার্বিক অবস্থায় যদি বলি সেটা হচ্ছে যে মৌলভীবাজারে কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়নি। নদীর পানি বাড়ায় হবিগঞ্জ এবং মৌলভীবাজারে পানিবন্দী হাজারো মানুষ, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে বরগুনায় থেমে থেমে হচ্ছে বৃষ্টিপাত। পায়রা, বিষখালী এবং বলেশ্বর নদীর পানি বৃদ্ধি পেলে বেড়িবাঁধ ভাঙার আতঙ্কে এখন দিন কাটাচ্ছে নদী পাড়ে মানুষেরা। বৈরী আবহাওয়ায় ইলিশের ভরা মৌসুমে মাছ ধরা বন্ধ রেখেই উপকূলে ফিরে আসা চরম লোকসানে মুখে পড়েছেন হাজারো জেলে। এদিকে গতকাল ট্রলার ডুবিতে নিখোঁজ 2 জেলেকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সুজন আকন। সুজন, টানা বৃষ্টিতে নদীর পানি কতটুকু বেড়েছে আর এই যে জেলেরা মাছ ধরতে যেতে পারছে না, তাদের আসলে দুর্ভোগটা কেমন দেখছেন?
রসন আসলে বৃষ্টিতে মানুষের দুর্ভোগ তো বেড়েই চলছে। এর ভিতরে কিন্তু খেটে খাওয়া শ্রমিকরা যারা রয়েছে তারা সব থেকে বেশি বেকায়দায় পড়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে গতকাল রাত থেকেই কিন্তু মুষলধারে একটানা বৃষ্টি হতে দেখেছি এবং সকাল থেকেও আমরা দেখেছি বেশ দমকা হাওয়াও আমরা দেখতে পেয়েছি, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই দমকা হাওয়া এবং বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বরগুনায় কিন্তু গত 3 দিন আগে কিন্তু বরগুনার তালতলির একটি এফবি জাহান নামে একটি মাছ ধরার ট্রলার কিন্তু সমুদ্রে ডুবে যায় এবং যেটি কিন্তু সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং এই ট্রলারে কিন্তু 18 জন জেলে ছিল। তাদের মধ্যে কিন্তু 2টি স্থান থেকে 16 জন জেলেকে উদ্ধার করা হলেও কিন্তু এখন পর্যন্ত 2 জন জেলে কিন্তু এখনও নিখোঁজ রয়েছে। এই বিষয়ে কিন্তু জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু 4টি ছোট ট্রলার এবং পাথরঘাটা কোস্টগার্ডের পক্ষ থেকেও কিন্তু তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এবং অন্যদিকে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে এই যে বৈরী আবহাওয়া কিংবা সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে, নদীগুলো উত্তাল রয়েছে, এই অবস্থায় কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ কয়েক জায়গায় খোঁজ নিয়ে যে এই উত্তাল সমুদ্রেও কিন্তু বরগুনা সহ উপকূলীয় এলাকার বেশ কিছু ট্রলার কিন্তু তারা সমুদ্রে মাছ শিকারের জন্য রওনা হয়েছে। এই বিষয়ে কিন্তু আমরা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতির সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছে যে তাদের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে এই উত্তাল সমুদ্রের মধ্যে তাদের যেন সমুদ্রে না যায়। অন্যদিকে কিন্তু এই যে পায়রা, বিষখালী এবং বলেশ্বর এই নদীর পাড়ে যেসব মানুষ বসবাস করে তারাও কিন্তু বেশ চিন্তিত রয়েছে। নদীর পানি বৃদ্ধি পেলে তাদের বেড়িবাঁধ ভেঙে তাদের লোকালয়ে পানি ঢুকে জানমালের ক্ষতির আশঙ্কা করছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সব শেষ। বরগুনার বৈরী আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী সূচনা কোন। এদিকে উজানের ঢলে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে কুমিল্লার গোমতী নদীর পানি, ডুবে গেছে নদীর চরের বিস্তীর্ণ ফসলের মাঠও। পানি বাড়ায় আতঙ্কে এখন দিন কাটাতে হচ্ছে নদী পাড়ে মানুষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, নদীর পানি কতটা বেড়েছে আর লোকালয় প্লাবিত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, পরিস্থিতি কেমন দেখছেন? রওশন, কুমিল্লায় গোমতী নদীর পানি বৃদ্ধি পেলে কিন্তু নদীর যে দুই পারের মানুষ তারা আতঙ্কিত হয়ে পড়েন। গোমতী নদীর পাড়ে আছি, নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। গত 2 দিনের যে বৃষ্টি আমরা দেখেছি, কুমিল্লায় যে বৃষ্টি হয়েছে সেটিতে কিন্তু নদীর পানি এত বৃদ্ধি পায়নি। যে পানিটি আমরা দেখছি যে ঘোলা একটি বাদামি রঙের যে পানিটি আমরা দেখছি পাহাড়ি ঢল, সেটি কিন্তু উজানের পানি, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কিন্তু গোমতী নদীতে এইভাবে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি ঘটিয়েছে এবং যার ফলে নদীর তীরবর্তীতে যে চরগুলো রয়েছে, যেখানে বিস্তীর্ণ ফসলের মাঠগুলোতে কৃষকরা আবাদ করেছিলেন, সবজির চাষ করেছিলেন, সেগুলো কিন্তু ডুবে গেছে। এবং গতকালকেও আমরা দেখেছি যে কৃষকরা সেখান থেকে ডুবে তাদের ক্ষতিগ্রস্ত ফসলগুলো তুলে আনছেন, কেউ কেউ বিক্রির জন্য, অনেকগুলোতে যাওয়া সম্ভবও হচ্ছে না। তো নদীর পানি গতকালকে এটি 11.30 মিটার উচ্চতা বিপদসীমা রয়েছে, সেখানে গতকাল পর্যন্ত 8.94 মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছে গিয়েছিল। তবে সকালের দিকে আজকে কিছুটা কমছে বলে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে। তো এই পানি হঠাৎ করেই কিন্তু আসলে উজানের ঢল যখন একসাথে ধাক্কা দেয়, পানি কিন্তু নদীকে ফুলে ফাঁপিয়ে এবং বিপজ্জনক করে তোলে এবং যার একটি প্রভাব আমরা দেখেছিলাম যে 2024 সালে গোমতীতে ভয়াবহ ভাঙনের ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, অনেকগুলো উপজেলাতে পর্যন্ত সেই পানি প্লাবিত হয়ে মানুষ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তো নদীর পাড়ে নদীতে যখন পানি বৃদ্ধি পায়, এই পানি বৃদ্ধি পেলে মানুষের মধ্যে এই ভয় কাজ করে এবং মানুষজন আতঙ্কিত থাকেন, নতুন করে আবার বন্যার আশঙ্কা তৈরি হয়, মানুষজন এই ভয়ে দিনাতিপাত করছেন। রওশন। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। যমুনার ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে পাবনার বেড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। বিলীন হয়েছে অর্ধ শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি, এমনকি হুমকির মুখে বিদ্যুতের সাব স্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান এবং মসজিদও। স্থায়ীভাবে নদীতে শাসন করা না গেলে জনদুর্ভোগ বাড়ার শঙ্কা স্থানীয়দের। পাবনা থেকে মাসুদ রানার পাঠানো তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় পাবনার বেড়া উপজেলার লেউলাই পাড়া, কল্যাণপুর সহ নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামে হঠাৎ করে দেখা দিয়েছে ভাঙন। কল্যাণপুর গ্রামের বাসিন্দা ষাটোর্ধ আব্দুল বাতেন এ পর্যন্ত 6 থেকে 7 বার সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে প্রায় নিঃস্ব তিনি। নদীর ভাঙন রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি তার। জন্মস্থান তো চরে, কিন্তু এখন এই বস্তা ফালায় লেবেলিং করে একটু পাকা ফুকে করে দিলে পারে, তা নাহলে দীর্ঘস্থায়ী হয়। যেগুলো ফালায় আবার
1 বছরের মধ্যে বাইশে জায়গাটা জায়গায় চলে যায় নদীর গর্ভে। তার মতো ওই গ্রামের অর্ধশত বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন। ভাঙনের হুমকিতে রয়েছে বিদ্যুতের সাবস্টেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ। অনেকের দিন কাটছে আতঙ্কে আর উৎকণ্ঠায়। বসতবাড়ি হারিয়ে গেলে খোলা আকাশের নিচে দিন কাটাতে হবে তাদের। দ্রুত স্থায়ীভাবে ভাঙন রক্ষার দাবি তাদের। যেভাবে নদী ভাঙতেছে, এই চরে 60-70 হাজার মানুষ বসবাস করতেছে, এরকম ভাঙলে বিদ্যুৎও থাকবে না, কোনো কিছুই থাকবে না, মানুষও অস্থায়ী হয়ে যাবে। পোলাপান নিয়ে আমরা নদী এলাকায় খুব ব্যস্ত আছি। পোলাপান থাকে এক জায়গায় জায়গায়, আমরা থাকি জায়গায় জায়গায়, ঘর দরজা তো নাই, কে সব গাঙে গেছে ভাঙিয়ে চুরে। নদীতে বস্তা ফালায়, নদীতেই নিয়ে যায়। কি ফালায় কি না ফালায় আল্লাহ জানে, আর যারা ফালায় তারাই জানে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন কবলিত এলাকায় অস্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ওই ভাঙন কবলিত এলাকাগুলি আবার নিজের সরেজমিনে আমরা করে পরিদর্শন করে সেসব জায়গাতেগুলো আমরা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ ডিক্লারেশন করে ইমার্জেন্সি ঘোষণা করে ওই সব জায়গাগুলোকে আমরা কাজ করে যাচ্ছি। কল্যাণপুরে 16,000 মানুষের বসবাস। এসব অঞ্চলে চাষাবাদ হয় বিভিন্ন অর্থকরী ফসল। দ্রুত ভাঙন রক্ষায় কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। এখন পাবনা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার সুযোগ দলটির সমর্থকদের। তবে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ এবং গণহত্যায় সম্পৃক্ত উল্লেখ করে বিরোধী দল বলছে, স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী সংশ্লিষ্টদের বিচারিক প্রক্রিয়ায় আনা জরুরি। অন্যদিকে বিএনপি বলছে, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় কারো স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি খতিয়ে দেখছে সরকারও। মিয়া মিরুলের প্রতিবেদন। ফ্যাসিবাদের তকমা মাথায় নিয়ে 2024-এর 5 আগস্ট পতন ঘটে তৎকালীন আওয়ামী সরকারের। এরই মধ্যে কেটেছে প্রায় 2 বছর। বাজে 2025-এর 12ই মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হয়নি। দলীয় প্রধানসহ বেশিরভাগ নেতাকর্মী এখনও দেশের বাইরে। গুটি কয়েক দেশে থাকলেও তাদের একটা বড় অংশ কারাগারে, কেউ কেউ আবার এখনও পলাতক। দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় গত 2 বছর বিভিন্নভাবে ঝটিকা মিছিলের মাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও চলেছে ধরপাকড়। এরই মধ্যে 2026-এর 8 এপ্রিল সংসদে সন্ত্রাসবিরোধী আইনে দলটির রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। একই সাথে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে আসার সুযোগ নেই বলে হুঁশিয়ারি করছে সরকারের বিভিন্ন মন্ত্রী। এমন অবস্থায় চলতি বছরের অক্টোবর নাগাদ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তোড়জোড় চলছে রাজনৈতিক মহলে। ভোটে দলীয় প্রতীক না থাকায় প্রার্থিতার শর্ত পূরণ করা যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন। এতে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলীয় পরিচয়ের বাইরে আওয়ামী সমর্থিত যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ এবং গণহত্যার সাথে সম্পৃক্ত উল্লেখ করে বিরোধী দলের নেতৃবৃন্দ বলছে, স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী সংশ্লিষ্টদের বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা জরুরি। জাতীয় নির্বাচনে কিছু সমস্যা ত্রুটি বিচ্যুতি ছিল নির্বাচন কমিশনের, এগুলোর আলোকে নেক্সট স্থানীয় নির্বাচনেও রাজনৈতিক দলগুলোর সাথে অথবা এই ব্যাপারে যারা স্টেক হোল্ডার আছেন, চিন্তাশীল ব্যক্তি যারা আছেন, সবার সাথে একটু আলোচনা হওয়া উচিত। ফেসিবাদের সাথে সম্পৃক্ত কারো বাংলাদেশের এই ধরনের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। স্থানীয় নির্বাচনে তারা স্পেসটা করে দেয়, তাহলে কিন্তু এটার মধ্যে দিয়ে একটা স্থায়ী পুনর্বাসন হবে। সো এই জায়গায় আমরা চাই যে বিএনপি এতদিনের যে নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল, তাদের সেটা মাথায় থাকবে। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি বলছে, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি খতিয়ে দেখবে সরকার। তারা আওয়ামী আমলে এলাকায় নানা ধরনের যদি কুকীর্তির সাথে, অপকর্মের সাথে জড়িত থাকেন, তাহলে নিশ্চয়ই সেটি আইনের আওতায় আসতে হবে এবং তারা নিঃসন্দেহে একটা নির্বাচনের বৈধ পরিবেশের জন্য তারা যে প্রতিযোগিতা করবেন, এই প্রতিযোগিতা করা আইনত উচিত নয় বলে আমি মনে করি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় নির্বাচন কমিশনকে প্রার্থীর যোগ্যতা দেখতে হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের যে কেউ ভোটে অংশ নিতে পারবে। কমিশন দেখবে তার যোগ্যতা আছে কিনা, কাজে এখানে তো এটা মুখ্য বিষয় আসতেই পারে না। এখন প্রশ্ন উঠতে পারে যে আওয়ামী লীগের একজন লোক ইলেকশন করতে পারবে কিনা। তার যদি যোগ্যতা থাকে তো ইলেকশন সে করবে, এটা আটকানোর কোনো সুযোগ এখন পর্যন্ত নাই। এই বিশ্লেষক মনে করেন, স্থানীয় পর্যায়ে দলীয় প্রতীক না থাকলেও ভোট দলীয় প্রভাবমুক্ত নয়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে কঠিন পরীক্ষা দিতে হবে। দলীয়ভাবে না করা হলেও এটা দলীয়ভাবে হবে, এইটা কেউ ঠেকাতে পারবে না। বাইরের থেকে লোকে সে তো দাঁড়াবে না, লোকাল লোকেরাই তো দাঁড়াবে। তারা এতদিন কোন রাজনীতির সঙ্গে ছিল,
তারা রাজনীতি একদম আমি কোনোদিন রাজনীতি করি না, আমি যে পট করে ইউনিয়ন পরিষদের দাঁড়িয়ে গেলাম তাই কি হয়? তা তো হবে না। স্থানীয় পর্যায়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছার পাশাপাশি ইসি যথাযথ পরিকল্পনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এই বিশ্লেষক। ইলেকশন কমিশনের যে যাদের তত্ত্বাবধানে নির্বাচনটা হবে তারা কঠিনভাবে করতে হবে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে দেখা যাচ্ছে দামের ওঠানামা। রাজশাহীতে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত। এদিকে সৈয়দপুরেও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে, যদিও বেশিরভাগ সবজির দামই এখনও ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। অন্যদিকে ময়মনসিংহে ছোট মাছ এবং ব্রয়লার সোনালী মুরগির দাম কিছুটা বেড়েছে, তবে বড় মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। বাজার পরিস্থিতির আরও খবর জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে মারুফ হাসান, সৈয়দপুর থেকে আমিরুল ইসলাম বাপ্পি এবং ময়মনসিংহ থেকে যুক্ত রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। শুরুতে মারুফ, আপনার কাছে জানতে চাই, বাজারের সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রওশন, টানা বৃষ্টির কারণে রাজশাহীর বাজারগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সবজির যোগান আসলে খানিকটা কমে যাওয়ার কারণে এখানে তাদের যে চাহিদা দৈনিক, সেই চাহিদার তুলনায় কম সবজি কিন্তু বাজারগুলোতে উঠেছে, যার কারণে এখানে খানিকটা দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা যতটুকু বাজার ঘুরে দেখতে পেয়েছি যে প্রতি কেজি সবজির এখানে 15 থেকে এবং কোনো কোনো সবজি 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যার কারণে বাজারের এখানে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে এই যে সবজির দাম দর বৃদ্ধি, এটি আসলে তাদের জন্য একটি বাড়তি প্রভাব ফেলছে। আজকে যদি বাজার দর আমি বলি, সেখানে আলু আজকে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে, পটল বিক্রি করা হচ্ছে 20 টাকা কেজি দরে, করলা বিক্রি করা হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে এবং কাঁকরোল বিক্রি করা হচ্ছে 60 টাকা দরে এবং লাউ প্রতি পিস বিক্রি করা হচ্ছে 25 থেকে 30 টাকা এবং ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 30 টাকা কেজি দরে। এই যে বাজার দরের যে তারতম্য আপনি দেখতে পাচ্ছেন, পাশাপাশি এখানে কাঁচা মরিচ আজকের বাজারে 100 টাকা কেজি দরে কিন্তু বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু গত 3 দিন আগেও কিন্তু বিক্রি করা হয়েছে 60 থেকে 80 টাকা দরে। এই যে দাম দরের তারতম্যের কারণে এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে দাম দরের এই বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে টানা বৃষ্টির কারণে যে জায়গাগুলোতে আসলে সবজিগুলো নিয়ে আসা হয় সেই জায়গাগুলোতে পানি ওঠার কারণে সবজির যে উৎপাদন সেটি আসলে ব্যাহত হচ্ছে এবং ঠিকঠাকভাবে তারা সবজি আহরণ করতে পারছেন না এবং যার কারণে বাজারে খানিকটা সবজির স্বল্পতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই কারণে মূলত বাজার পরিস্থিতি এমন এবং প্রতিদিনই এখানে সবজির যে দরদাম সেটি কিন্তু 15 থেকে 20 টাকা এবং কোনো কোনো সময় তারও চেয়ে বেশি কিন্তু এখানে দাম বাড়ছে। রওশন, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে সবজির বাজার দরের সবশেষ তথ্য। বাপি, সৈয়দপুরে তো কাঁচামরিচ 80 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, অন্য সবজির কি অবস্থা বিস্তারিত জানাবেন? রওশন, বর্ষা মৌসুমে সাধারণত দেখা যায় যে সবজিগুলো আসে সেগুলো সাধারণত কিছুটা দাম বেড়ে যায়, কারণ বৃষ্টির প্রভাবে অনেক সবজি ক্ষেত নষ্ট হয়ে যায়। তবে এই বছর যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে এখনও পর্যন্ত সেই সবজি ক্ষেতগুলো নষ্ট হয়নি বলে আমাদেরকে জানিয়েছে কৃষি অধিদপ্তর। তবে মরিচের দাম একটু বেড়েছে, কারণ মরিচ গাছ খুবই সেন্সিটিভ হওয়ার কারণে কিছুটা ফলন এখন বিঘ্ন হচ্ছে, এই কারণে মরিচের দাম বেড়ে 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যেসব সবজি আছে সেগুলো 50 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে, যেমন পটল, বেগুন, ঢেঁড়স, ঝিঙ্গা, করলা, এগুলো সবই 30 থেকে 50 টাকার মধ্যেই এই রেঞ্জের মধ্যে আছে। শুধুমাত্র শশার দামটা একটু বেশি, সেটা বিক্রি হচ্ছে আজকে 60 থেকে 70 টাকা, সেটি আকার এবং জাত ভেদে। বাদবাকি যে সবজিগুলো আছে সেগুলো একেবারেই হাতের নাগালে। লাউ যেমন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকার মধ্যে, বেশ বড় সাইজের লাউ। এছাড়া কচু বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, শোলা কচু বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা। কৃষি অধিদপ্তর যেটি বলছে যে এই বছর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে করে আসলে ফসলের ক্ষেত নষ্ট হওয়ার কোনো সংবাদ নেই। আশেপাশ থেকে বেশ ভালো রকমের সবজি পাওয়া যাচ্ছে এবং যারা ব্যবসায়ী আছেন তারা বলছে যে সরবরাহ প্রচুর পরিমাণে আছে। শুক্রবার এমনি থেকেই একটু বেশি সরবরাহ থাকে বাজারে এবং অন্যান্য সপ্তাহে আমরা দেখি যে শুক্রবারে 1 টাকা 2 টাকা হয়তো দাম বেড়ে যায়, কিন্তু আজকের বাজারে আমরা দেখেছি যে সেই রকম দাম বাড়ার কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তো আবহাওয়া যদি এরকমই থাকে, বৃষ্টিপাত যদি এরকমই থাকে, তাহলে এই মৌসুমে দাম আর খুব বেশি হেরফের হবে না, এরকমটি বলছেন
ব্যবসায়ীরা। অন্যদিকে ক্রেতারা যথেষ্ট পরিমাণে খুশি, যেহেতু প্রায় সব সবজি তাদের হাতের নাগালের মধ্যে আছে। এই জন্য ক্রেতাদের মধ্যে আমরা এক ধরনের সন্তুষ্টি লক্ষ্য করছি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত সৈয়দপুরের সবজি বাজার ভালো, যদি অতিরিক্ত বৃষ্টিপাত না হয় তাহলে এরকমই ভালো থাকবে। তো রওশন, এই ছিল আমার কাছে সৈয়দপুরের সবজি বাজার নিয়ে সঠিক অবস্থা। হারুন, ময়মনসিংহের ছুটির দিনের বাজারে মাছ মাংসের পর্যাপ্ত সরবরাহ রয়েছে কিনা, কোন দাম নিয়ে একটু বিস্তারিত জানাবেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ময়মনসিংহের বাজারে আসলে বৃষ্টির বা বৈরী আবহাওয়ার কিছুটা প্রভাব পড়েছে। আমরা দেখছি যে মেছুয়া বাজারে, যে ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় বাজার, এখানে মাছ মাংসের জন্য এই নগরবাসী সহ আশপাশের এলাকার মানুষের একমাত্র অবলম্বন এই বাজার। এবং এই বাজারে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে মাছের সরবরাহ কিছুটা কম। ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই বৈরী আবহাওয়ার কারণে যে পরিমাণ মাছের সরবরাহ হওয়ার কথা সেই পরিমাণ মাছের সরবরাহ হয়নি, যার কারণে মাছের দাম কিছুটা বেড়েছে। বিশেষ করে ছোট মাছের দাম, দেশীয় জাতের যে ছোট মাছ রয়েছে, চিংড়ি মাছ, মলা, ঢেলা সহ চেলা, শিং, মাগুর, কই সহ যে দেশীয় মাছগুলো রয়েছে, যেটি স্থানীয় উৎস থেকে বাজারে আসে, সেগুলোর দাম কিন্তু বেড়েছে। এবং চাষের যে মাছ রয়েছে দেশীয় জাতের, সেগুলোর দামও কিছুটা বেড়েছে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই বৈরী আবহাওয়ার কারণে মাছের দাম কেজিতে, ছোট মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। এবং বড় মাছ যেগুলো রুই, কাতল, মৃগেল যে মাছ রয়েছে, এগুলো বাড়তি দামে বিক্রি হচ্ছে। যদিও ব্যবসায়ীরা বলছেন যে গত দুদিনের তুলনায় কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে, কিন্তু আমরা বাজারে যেটি দেখেছি এখনও যে দামে বিক্রি হচ্ছে সেটিকে বাড়তি দামই বলা যায়। এবং সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইলিশ মাছের বাজারে। আমরা দেখতে পাচ্ছি যে ইলিশ মাছেরও সরবরাহ কম। ব্যবসায়ীরা যেটি বলেছেন যে সাগরে যে নিম্নচাপ চলছে, এর কারণে কিন্তু ইলিশ সেভাবে ধরা পড়ছে না বা ইলিশ আসছে না, যার কারণে কিন্তু ইলিশ মাছের দামও বেশ বেড়েছে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে ইলিশ মাছের দাম কেজিতে 2 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে। আর আমি যদি একটু বলে রাখি যে মাংসের বাজারের খবর, সেটি হচ্ছে যে ব্রয়লার এবং সোনালী জাতের যে মুরগি রয়েছে সেগুলো কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি এবং খাসির মাংস 1200 টাকা কেজি, এটি আগের দামে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। লক্ষ্মীপুরে মৌসুমে প্রায় 2,42,158 মেট্রিক টন ধান উৎপাদন করা হয়েছে। ধানের এমন বাম্পার ফলনেও কৃষকের দুশ্চিন্তা কমছে না। একদিকে দাম কম, অন্যদিকে ব্যাপারী না পাওয়ায় কৃষকের ঘরেই পড়ে আছে হাজার হাজার টন ধান। এদিকে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মাত্র 3,959 মেট্রিক টন। সরকারি খাদ্য গুদামে রয়েছে সিন্ডিকেটের দৌরাত্ম্য, লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগীরা। অন্যদিকে ধান বিক্রি করতে না পারায় আর্থিক সংকটে কৃষক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লক্ষ্মীপুরে এবার সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রায় 4,000 টন। সদর উপজেলার প্রায় 1 লাখ কৃষক থেকে খাদ্য গুদামে ধান বিক্রির জন্য 1,800 কৃষকের তালিকা করা হয়েছে। ইতিমধ্যে 420 জন কৃষকের কাছ থেকে 1,231 টন ধান সংগ্রহ করেছে গুদাম কর্তৃপক্ষ। অন্যদিকে দাম কম এবং ব্যাপারী না পাওয়ায় অধিকাংশ কৃষকের ঘরেই পচন ধরেছে ধানে। প্রত্যেকটা ঘরের কোনা কোনা ধান আছে। আমরা এই ধানটা 4 বালতি ঘুরিয়েছি। এই বর্ষাকালে ধানটা আমরা কত শুকাইয়াম, 2200 টাকা 1800 টাকা করে আমরা জালার কেজি কিনি আমরা ধান করছি। সেই ধান আমাদের ঘরে পৌঁছতেছে। আমাদের সরকারের কাছে এই একটা আবেদন, তাই যত দ্রুত আমাদের ধানগুলো বিক্রি যদি কিনি না, আমাদের ঘরগুলা খালি বা আমরা আবার বীজ লাগামু, আবার হিরি আমরা কৃষি করবো। কৃষকদের অভিযোগ, ধান উৎপাদনে মন প্রতি প্রায় 800 থেকে 900 টাকা খরচ হলেও বিক্রিতে 600 থেকে 700 টাকার বেশি পাওয়া যাচ্ছে না। সিন্ডিকেটের দৌরাত্ম্যে খাদ্য গুদামে ধান বিক্রি করা যাচ্ছে না বলে অভিযোগ তাদের। প্রায় 1800 জনের মতো তালিকা বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে তালিকাভুক্ত এই কৃষকদেরকে আমরা খাদ্য অফিসে পাঠিয়েছি। তবে সিন্ডিকেটের অভিযোগ উড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টরা। কৃষকের নির্দিষ্ট কৃষক তালিকা এবং কৃষিকার্ড যাদের আছে তাদের থেকে আমাদের দাম সংগ্রহের জন্য নীতিমালা বলা হচ্ছে। আমরা সেভাবেই যারা তালিকায় অন্তর্ভুক্ত, যাদের কৃষিকার্ড আছে তাদের কাছ থেকে আমরা ধানগুলো সংগ্রহ করি। আমরা সদর উপজেলায় 1,530 মেট্রিক টন ধানের বরাদ্দ পেয়েছি। আজকে পর্যন্ত আমরা 1231 মেট্রিক টন ধান ক্রয় করেছি। আমরা প্রতি কৃষক থেকে সর্বনিম্ন
120 কেজি এবং সর্বোচ্চ 3000 কেজি করে ধান সংগ্রহ করি। কুষ্টিয়ার ভেড়ামারায় হিসনা এবং সাগরখালী নদীতে চলছে পুনর্খনন কাজ। তবে নদীর দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই শুরু হয়েছে এই কার্যক্রম। সরকারের এই মেগা প্রকল্পে পানি উন্নয়ন বোর্ডের এমন কাণ্ডে হতবাক স্থানীয়রা। তাদের দাবি, অবৈধ দখলদারদের রক্ষা করে নামমাত্র এই খননে নদী ফিরবে না তার স্বাভাবিক অবস্থায়। কুষ্টিয়া থেকে মেজবউদ্দিন পলাশের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলা জুড়ে বিস্তৃত হিসনা নদী। ছবির মতো সুন্দর অবয়বের কারণে একসময় এর নাম দেয়া হয়েছিল হিসনা। একসময়ের খরস্রোতা এই নদীতে চলত পালতোলা, ছোট বড় নৌকা ও স্টিমার। তবে কালের বিবর্তনে দখল ও দূষণে নদীটি এখন অস্তিত্ব সংকটে। সম্প্রতি এই অঞ্চলের কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষায় হিসনা ও সাগরখালী নদী পুনঃখননের উদ্যোগ নেয় সরকার। প্রায় 42.5 কিলোমিটার দীর্ঘ এই নদী খননে ব্যয় ধরা হয়েছে 48 কোটি টাকা। 4টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি কাজ তদারকি করছে পানি উন্নয়ন বোর্ড। একসময় স্টিমার এবং বড় বড় লঞ্চ চলছে। এই আমাদের দেশে যে দখলদারি যারা আছে তারা এখনো পর্যন্ত এই দখল মুক্ত করেনি। স্থানীয়রা জানিয়েছেন, নদীর দুপাশে অবৈধ দখলদারদের উচ্ছেদ না করেই চলছে এই মেগা প্রকল্পের কাজ। কাটতাইছি তো ওরা ওইভাবে কোলেদিন একটু কাদা হাঁচি তুলি পানা টানা তুলি থুয়ে চলে যাচ্ছে। এই যে কাঠেপুল বাজার থেকে অনেকটা ঘর বাড়ি বাইরে আছে। আগাগোড়ায় একই সমস্যা, কোনো সমস্যা সমাধান করছে না। নদীর জমিতে অবৈধ স্থাপনা থাকলেও পানি উন্নয়ন বোর্ড বলছে, অবৈধ দখলমুক্ত করেই করা হচ্ছে হিসনা নদী খনন কাজ। আমাদের অবৈধ স্থাপনা যেগুলো আছে সেগুলো তালিকা প্রস্তুতকরণের কাজ চলমান রয়েছে। আমরা তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট কি আছে না আছে সেটা দেখে আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করব। আমাদের খনন করতে যতটুকু প্রয়োজন, আমাদের ডিজাইন অনুযায়ী যেভাবে খনন করার দরকার, এই ডিজাইনের মধ্যে যদি কোনো অবৈধ স্থাপনা পড়ে, আমরা সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করব। জেলা প্রশাসন বলছে, পুরো কাজের তদারকির দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। যেহেতু অনিয়মের অভিযোগ উঠেছে, সে কারণে বিষয়টি খতিয়ে দেখা হবে। নদীর মানে হলো যে এটা মনে হয় পানি উন্নয়ন বোর্ড করতেছে। পানি উন্নয়ন বোর্ডের এই ডিপিপি আমার কাছে আসে না, এটা তাদের নিজস্ব অফিসে থাকে, অর্থাৎ হলো হচ্ছে যে যিনি এটা ডিজি সেটা থাকে। আর যেহেতু আপনি আমার নজরে নিয়ে আসছেন, আমি খোঁজ নেব অফিসিয়াল। কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত হিসনার উৎপত্তি পদ্মা থেকে, শেষ হয়েছে গাংনী উপজেলার মাথাভাঙা নদীতে। নদীটির দৈর্ঘ্য প্রায় 55 কিলোমিটার। এখন কুষ্টিয়া। এই ছিল এখন জনপদের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।